হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আগামীকাল বিশ্বকাপের বিশ্ব উন্মাদনা শুরু হচ্ছে। ফুটবলের মহাযজ্ঞে জেগে উঠুক মানবতা, নিপাত যাক যুদ্ধ আর যুদ্ধবাজদের তাণ্ডব লীলা, এই বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে আলোচনা করব আমরা ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় নতুন আক্রমণ, প্রশ্নবিদ্ধ শান্তি প্রক্রিয়া, বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে নতুন অস্থিরতা, এই বিষয়টি জানব। সাধারণ মানুষের দুর্বিষহ জীবন, গত 3 বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ মূল্যস্ফীতিতে বেড়েছে দারিদ্র্য, এই বিষয়টি আজকে আলোচনা করব। সাম্প্রতিক প্রাইমারি এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, হাত বদলের হাতছানি সিনেটে, বিমর্ষ ট্রাম্প, এই বিষয়টি আজকে আলোচনা করব। লস অ্যাঞ্জেলেসের বহুল আলোচিত মেয়র নির্বাচন, কি ভাবছে বাংলাদেশি কমিউনিটি সেখানে, সেই বিষয়টি আলোচনা করব। এবং একদিকে বিশ্বকাপ, অন্যদিকে মেডিসন স্কোয়ার গার্ডেনে বাস্কেটবল নিয়ে আরেক উত্তেজনা, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর গুলাম মাতবর, ডিন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, মোস্তফা হোসেন মুকুল এবং সাবহাত নাবিহা, কারেন্ট বাস ক্যাম্পেইন অর্গানাইজার। আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলেস মেয়র নির্বাচনের অন্যতম বাংলাদেশি অর্গানাইজার, তার সাথে আজকে আমরা কথা বলবো। যাই হোক, শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। নাজমুল হাসান, কি অবস্থা? ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ আপনাদের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজ বুধবার, জুন মাসের 10 তারিখ, আর একদিন মাত্র বাকি। একদিনও ঠিক বলা যাবে না। আগামীকাল বিকেল 3টায় বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রথম ম্যাচ। সে বিষয়ে একটু পরে আসছি। আমি আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পই জানিয়েছিলেন যে আজই ইরানের উপর নতুন করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে হামলার এই ঘটনা এমন এক সময় ঘটছে যখন প্রেসিডেন্ট জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে 10 কোটি অর্থাৎ 100 মিলিয়ন ব্যারেল তেলবাহী ট্যাঙ্কার আর চলাচলে মার্কিন সামরিক বাহিনী সহায়তা করেছে। 100 মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে বের করে এনেছে যুক্তরাষ্ট্র। এবং প্রেসিডেন্ট বলেছেন আমরা তাদের উপর আক্রমণ চালাবো, খুব একটা জোরালো ভাবে আক্রমণ করব। এবং সাংবাদিকদেরই এই কথা হোয়াইট হাউস আজকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি আরো বলেছেন গতকাল আমরা তাদের উপর জোর আঘাত হেনেছি এবং আজও আমরা তাদের উপর জোর আঘাত হানবো। এই হামলাটা শুরু হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর। এদিকে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার সকালে বলেছিলেন যে শান্তি চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে ইরান অনেক বেশি সময় নিচ্ছে এবং নিয়েছেও। এখন তাদের এর মাসুল দিতে হবে। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রেসিডেন্ট বলেছেন, আজ সকালে সেই পোস্টে তিনি দিয়েছিলেন, ইরানের সামরিক বাহিনী এখন পুরোপুরি বিশৃঙ্খল ও বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাদের নৌ ও বিমান বাহিনীর মতো বড় অংশগুলোর এখন আর কোনো অস্তিত্বই নেই। তারা পুরোপুরি পরাজিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি বলেছেন। আজ ইরান কেবল বড় বড় কথাই বলে কিন্তু কাজের বেলায় কিছুই করে না, তেমন মন্তব্যও করেছেন ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আজ আবারও বলেছেন প্রথমবারের মতো যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযানের মাধ্যমে গোপনে ইরান থেকে লাখ লাখ ব্যারেল তেল সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের মতে এই পদক্ষেপ বিশ্ববাজারে তেলের দাম অত্যধিক বেড়ে যাওয়া রোধ করতে সহায়তা করেছে। কিভাবে সহায়তা করেছে সেটা তিনি অবশ্য বলেননি। বলেছেন লক্ষ লক্ষ ব্যারেল তেল ইরান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য $38 বিলিয়ন ভিসা ও মাস্টার কার্ডের সোয়াইপ ফি একটি সমঝোতা হয়েছে যদিও, তবে এটি এখনো পূর্ণাঙ্গ সমঝোতা নয়। আপনারা জানেন যখন ক্রেডিট কার্ড চার্জ করা হয় তখন যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এগুলি চার্জ করা হয় সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে গড়ে 2.5 থেকে 4% পর্যন্ত অতিরিক্ত অর্থ কেটে রাখে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো। ধরেন আপনি যদি 100 টাকার মাল ক্রয় করে 100 টাকা চার্জ করা হয়, তখন সেখানে প্রতিষ্ঠানগুলো পায়, যারা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পায় $96। কেউ 96 পায়, কেউ 97 পায়, কেউ 98 পায়। এইভাবে চলে আসছিল গত প্রায় 20 বছর ধরে।
এই ব্যবস্থাটি অসম একটি ব্যবস্থা, এই জন্য মামলাও করেছে 20 বছর আগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্লাস অ্যাকশন সুটের মামলা, এবং সেটি এই 20 বছর ধরেই এই মামলা চলছে। এবং এই প্রসেসিং ফির মাধ্যমে বিচার ব্যবসায়ীদের দায়ের করা মামলা $38 বিলিয়ন একটি সমঝোতা প্রস্তাব যুক্তরাষ্ট্রের একজন ডিস্ট্রিক্ট জাজ অনুমোদন করেছেন। যদিও এই সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন নয়, তবুও 20 বছরের বেশি সময় ধরে চলা এই আইনি লড়াই এটি নতুন একটি পদক্ষেপ। এর আগে এই মামলায় $30 বিলিয়ন একটি সমঝোতা প্রস্তাব অন্য একটি আদালত 2 বছর আগে বাতিল করে দিয়েছিল। এই বিরোধের মূল বিষয় হলো সোয়াইপ ফি, অর্থাৎ যখনই আপনি চার্জ করবেন তখনই গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন ব্যবসায়ীদের একটি ফি দিতে হয়। 2005 সালে 1,20,00,000-এরও বেশি ব্যবসায়ী ভিসা ও মাস্টার কার্ডের বিরুদ্ধে অতিরিক্ত প্রসেসিং ফি আদায়ের অভিযোগে একটি যৌথ মামলা, যেটা একটু আগে বললাম, ক্লাস অ্যাকশন সুট দায়ের করেছিলেন। 2025 সালে এই ক্রেডিট কার্ড নেটওয়ার্ক গুলো, ভিসা মাস্টার কার্ড নেটওয়ার্ক গুলো ব্যবসায়ীদের কাছ থেকে সোয়াইপ ফি বাবদ $119 বিলিয়ন আদায় করেছে। এবার বুঝতে পারেন যে বছরে কি পরিমাণ চার্জ হয় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে। 2025 সালে শুধু গড়ে 3 থেকে 2.5 থেকে 4% পর্যন্ত ফি বাবদই আদায় করেছে $119 বিলিয়ন। অনেক ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা, ব্যবসায়ীরা এই খরচের বোঝা নিজেরাই বহন করেন, অর্থাৎ যা 3 থেকে 4% সিপি সারচার্জ হিসেবে গ্রাহকদের উপর চাপিয়ে দেন। অনেক প্রতিষ্ঠান অবশ্য গ্রাহকদের উপর অতিরিক্ত অর্থ আদায় করেন। যদি তারা ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান 3% চার্জ করে থাকে, তারা গ্রাহকদের কাছ থেকে যারা ক্রেতা আছে, ক্রেতাদের উপর সে অতিরিক্ত চার্জটি চাপিয়ে দেন অনেকে, তবে সবাই না। আবার অনেকে নগদ অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের ছাড় কার্ড, অর্থাৎ যারা ক্যাশে পে করেন তাদেরকে কিছুটা ছাড়ও দিয়ে থাকেন। যদি এই সমঝোতা প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়, তবে ভোক্তাদের উপরে কি প্রভাব পড়তে পারে? ব্যবসায়ীদের জন্য কম ফি এটি হবে, এবং প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী ভিসা এবং মাস্টার কার্ড আগামী 5 বছরের জন্য এই সোয়াইপ ফি বাবদ ইন্টারচেঞ্জ ফি হিসাবে পরিচিত মাত্র 0.1% পয়েন্ট কমানোর, অর্থাৎ 4% কিংবা 3% হিসাবে যেটি চার্জ করা হয় সেখান থেকে মাত্র 0.1% কমানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে তবে উল্লেখযোগ্য হচ্ছে যে 2024 সালে ব্যবসায়ীদের গড়ে 2.35% প্রসেসিং ফি দিতে হয়েছিল, এবং এটাতেই তাদের আপত্তি। তবে কিছু কিছু এর ফলে, এই সমঝোতার ফলে কি হতে পারে? কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান রিওয়ার্ড কার্ড হিসাবে যেগুলো পরিচিত ভিসা মাস্টার কার্ডের, সেগুলি একদম গ্রহণ নাও করতে পারে। তবে এই সংযোজিত অনুমোদিত হলে এর অন্য উল্লেখযোগ্য ফলাফল হতে পারে জনপ্রিয় রিওয়ার্ড কার্ডগুলোর উপর পরিচিত। তবে এই কার্ডগুলো অনেকে গ্রহণ নাও করতে পারেন। তবে এখন কিন্তু এটি কার্ড গ্রহণ করার একটি বাধ্যবাধকতা যদিও রয়েছে, সমঝোতাটি চূড়ান্ত হলে সেই বাধ্যবাধকতাটি আর থাকছে না। তবে বড় বড় খুচরা বিক্রেতারা বলেছেন যে গ্রাহকদের কাছে এই ধরনের কার্ড এতটাই জনপ্রিয় যে এগুলোকে প্রত্যাহার করা হয়তো সম্ভব নাও হতে পারে। আরেকটা বিকল্প হতে পারে, ব্যবসায়ীরা এই কার্ড চার্জের উপর অতিরিক্ত ফিও দাবি করতে পারেন। আর সবকিছু নির্ভর করছে চূড়ান্ত অনুমোদনের উপর, এবং চূড়ান্ত অনুমোদনে এখনো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হিসেবেই দেখা যাচ্ছে। আজ বুধবার প্রকাশিত একটি ডকুমেন্ট অনুযায়ী একজন ইমিগ্রেশন বিচারক ফিলিস্তিনপন্থী কার্যকলাপের জন্য ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের ডিপোর্টেশনের লক্ষ্যবর্তী হিসাবে বিবেচিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক স্নাতকোত্তর শিক্ষার্থী, যার নাম মহসিন মাহমুদা ওয়াইকে জর্ডানে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন, অর্থাৎ ডিপোর্ট করেছেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সমর্থনে মহসিন মাহমুদা ওয়াই এই আপিলও করেছেন এই রায়ের বিরুদ্ধে। সেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন উল্লেখ করেছে যে মাহমুদা ওয়াইকে এখনো ডিপোর্টেশন করা যাবে না, কারণ গত বছর তার পক্ষে একটি হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছিল। তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা বাক স্বাধীনতার অধিকারের ভিত্তিতে দায়ের করা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তার কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন এটি মত প্রকাশের স্বাধীনতার একটি বিষয়। মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রে মে মাসে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়েছে 4.2% হিসেবে দাঁড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি।
মে মাসে যে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন যেটাকে আমরা বলে থাকি সেটি 4.2% এবং গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের যুদ্ধের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় বার্ষিক এই মুদ্রাস্ফীতির হার গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মুদ্রাস্ফীতির পরিমাণের বহুল ব্যবহৃত একটি সূচক হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যা গত 12 মাসে 4.2% এবং শুধুমাত্র মে মাসেই 0.5% বেড়েছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের এই বৃদ্ধি ওয়াল স্ট্রিটের পূর্বাভাস অনুযায়ী হয়েছে যদিও, এবং এর মাধ্যমে 2023 সালের মে মাসের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি 4% মাত্রা অতিক্রম করলো। ফলে এটি এই বছর এপ্রিলের পর সর্বোচ্চ হারে পৌঁছালো। এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি ছিল 3.8% এবং মার্চ মাসে সেটি 10.9% বৃদ্ধির পর মে মাসে জ্বালানির দাম 3.9% বেড়েছে, যা সামগ্রিক পণ্য ও পরিষেবার মূল্যবৃদ্ধির 60%-এরও বেশি অংশের জন্য দায়ী। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য জানিয়েছে যে মে মাসের মাঝামাঝি সময়ে গ্যাসের গড় দাম $4.49 দাঁড়িয়েছে, যা এপ্রিলের মাঝামাঝি সময় ছিল $4.09, $4.09। তবে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী জুন মাসে জাতীয় গড় দাম কমে 4% নেমে এসেছে, $4.15 নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি জ্বালানির দাম বেড়েই চলেছে এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে এই আলোচনা ঝুঁকির মধ্যে পড়তে পারে, যা 2 মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিকেও হুমকির মুখে ফেলতে পারে। গত এক বছরে খাদ্যপণ্যের সূচকও 3.1% বেড়েছে, যার মধ্যে মে মাসেই বেড়েছে 0.2%। এসব বৃদ্ধির পর পণ্যের দাম গত এক বছরে 3% বেড়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে। তবে বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী শীঘ্রই খুলে দেওয়া হলো জ্বালানিবাহী জাহাজগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করলো, তেলের দাম খুব একটা সহসা যে কমে যাবে তাও বলা যাচ্ছে না এই মুহূর্তে। এবার আসি বিশ্বকাপের কথায়। আগামীকাল মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা খেলার মাধ্যমে শুরু হচ্ছে 2026 সালের বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে অথবা তাদের আটক রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন কর্তৃপক্ষই জানিয়েছে যে সোমালির একজন রেফারি এবং ইরাকের জাতীয় দলের 2 সদস্যকে আটক রাখার বিষয়টি ছিল নিয়মিত ইমিগ্রেশন সংক্রান্ত যাচাই বাছাই প্রক্রিয়ার অংশ, যা সবাইকেই মুখোমুখি হতে হয় যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়। তবে তাদের নিজ দেশের সমর্থকরা এই বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। গত বছর আফ্রিকার সেরা পুরুষ রেফারি হিসেবে নির্বাচিত সোমালি রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে শনিবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তাকে তুরস্কে ফিরে যেতে বাধ্য করা হয়। তবে টিকিটের দাম ব্যাপক হারে কমে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল প্রায় 800 নিউ জার্সি বাসিন্দাকে বিনামূল্যে বিশ্বকাপ টিকিট দেখার সুযোগ করে দিচ্ছেন ঘোষণা দিয়েছেন। লং আইল্যান্ডও প্রায় 500 টিকিট বিনামূল্যে ছেড়ে দেওয়া হবে। তবে টিকিটের অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে ফিফা এবার যে কাজটি করেছে তাতে দেখা যাচ্ছে অনেক স্টেডিয়ামের টিকিটই শেষ পর্যন্ত যাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই অনুযায়ী বিক্রি হয়নি এবং প্রচুর আসন এখনো খালি রয়েছে এবং সেই জন্য অনেকে যারা অধিক মূল্যে টিকিট ক্রয় করেছেন তারাও তাদের টিকিট গুলো ছেড়ে দিচ্ছেন, বেশি করে টিকিট করেছেন এবং অনেকেই অল্প দামে অনেকে কম দামে যে দামে কিনেছেন তার চেয়ে কম দামে টিকিট বিক্রি করছে এবং এই জন্য ওয়েবসাইটে বেশ কিছু সাইট এখন দেখা যাচ্ছে যারা সস্তায় বিশ্বকাপের টিকিট বিক্রি করছেন। সর্বশেষ যে টিকিটটি আমি দেখেছি সেটি $300 ছিল, যেটির অরিজিনাল মূল্য ছিল $1600। সেটি এখন বিক্রি হচ্ছে $300 এবং বিশ্বকাপ ফুটবল চালু হলে এর দাম আরো কমে যেতে পারে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো বা $50 কিংবা $100 বিশ্বকাপের টিকিট পাওয়া যেতে পারে। তবে আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন অনেকগুলো সাইটেই এই অল্প মূল্যে স্বল্প মূল্যে যারা টিকিট ছেড়ে দিচ্ছেন, যারা আগে অধিক দামে টিকিট ক্রয় করেছিলেন লাভের আশায়, তাদের লাভের আশা তো হচ্ছেই না, পূরণ হচ্ছে না, বরং এখন যে অর্থে কিনেছেন সেটিও ধরে রাখতে পারছেন না। সন্দেহভাজনক গ্রেফতার করার একজন আসামিকে অভিযুক্তকে কয়েক ঘন্টা পর তার সাথে যৌন সম্পর্কে স্থাপনের অভিযোগে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।
একজন নারীকে গ্রেফতারের মাত্র কয়েক ঘন্টা পরে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং তদন্তকারীর মামলার শিকার দুইজন ব্যক্তিকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে আজ বুধবার এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন নারীকে গ্রেপ্তার মাত্র কয়েক ঘন্টা পরে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এই অভিযোগ পুলিশ কর্মকর্তা। এবং গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরেই ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে কর্মকর্তা ম্যাথিউ ল্যাম্বার্ট তার নাম কে দাপ্তরিক অসদাচরণের 3টি অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। এবং এছাড়া তিনি অবৈধভাবে উপহার বা বা সুবিধা গ্রহণের অভিযোগও দোষ স্বীকার করেছেন। সরকারি কোর্ট সূত্রের তথ্য অনুযায়ী গত 14ই মে ল্যাম্বার্ট 33 বছর বয়স্ক ল্যাম্বার্ট এনওয়াইপিডির দেওয়া ফোন থেকে হামলার শিকার এক নারীকে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি ওই নারীকে অসাধারণ সুন্দরী হিসেবে অভিহিত করে লিখেছিলেন, আপনার সাথে দেখা হওয়ার পরে আমি অভিহিত হয়ে পড়েছিলাম। এরপরে তাদের ভিতরে যৌন সম্পর্ক স্থাপিত এবং পরবর্তীতে তিনি সেটি স্বীকার করেন এবং তাকে 100 ঘন্টা সমাজসেবা ও বাধ্যতামূলক কাউন্সিলিং এর সাজা দেওয়া হয়। তবে মুক্তি পাওয়ার পর তাকে ক্রিমিনাল কোর্টে হাজির করা এবং তার সূত্র জানা যায় ল্যাম্বার্ট 2024 সালে এনওয়াইপিডিতে যোগ দিচ্ছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন লস অ্যাঞ্জেলেস থেকে সাবহাত নাবিহা, যিনি কারেন্ট বাসের ক্যাম্পেইন অর্গানাইজার। সাবহাত, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু জানতে চাই যে আপনি জানেন যে বেশ কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউজের মধ্যে লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন আলোচিত হচ্ছে এবং সেখানে আপনি বাস যিনি মেয়র তার ক্যাম্পেইন অর্গানাইজার হিসেবে কাজ করছেন বাংলাদেশি হিসাবে। সো বাংলাদেশের অবস্থানটা কোন পর্যায়ে? জি, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে এই অডিয়েন্স এবং এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমি যখন ক্যাম্পেইন জয়েন করি আমার অনেক ডিফারেন্ট স্কিলসের জন্য আলহামদুলিল্লাহ ক্যাম্পেইনে আমাকে ডাকা হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা আমার খুব কষ্ট লাগছে সেটা হলো যে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের কোনো পজিশন নাই বা আমাদের কোনো মেনশন নাই এই কমিউনিটিতে বা পলিটিক্সের মধ্যে কোথাও না, আমাদের কোনো নাম কিছু নাই। তো বাংলাদেশিরা আমরা যে ক্যাম্পেইনে আছি ফর দ্য ফার্স্ট টাইম পুরো হিস্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের অ্যাকচুয়ালি নাম এবং আমাদের মূল্য সেটা দেওয়া হচ্ছে এবং সেটা প্রেজেন্ট করা হচ্ছে। এবং এই ক্যাম্পেইনটা দ্য কারেন বাস ফর মেয়র ক্যাম্পেইন, এই বাস ক্যাম্পেইন প্রথম আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিল। কারেন্টলি আমরা লিটল বাংলাদেশ কমিউনিটির সাথে অনেক কাজ করতেছি। আমরা একটা খুব সাকসেসফুল ইভেন্ট করলাম আলহামদুলিল্লাহ গত মাসে, যেখানে আমরা মেয়র বাস আসলো এবং আমাদের কমিউনিটির সাথে কথা বললো, প্রশ্ন জিজ্ঞেস করলো এবং ভালো ভালো কনভারসেশন হলো। সো ইয়া। ওকে, সো আপনাদের এখানে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি দেখতে পাচ্ছি সর্বশেষ যে রেজাল্ট, সেখানে কারেন্ট বাস উনি পেয়েছেন 2,91,399 ভোট, 397 ভোট। আর নিদিয়া রেমান উনি পেয়েছেন 2,46,333 ভোট। আর স্পেন্সার প্লাট উনি পেয়েছেন 2,16,783 ভোট। সো আপনার যে প্রাইমারি যেটা হবে, প্রাইমারিতে মোস্ট প্রবাবলি মেইন যে ইলেকশন হবে, ইলেকশনে মোস্ট প্রবাবলি যেটা হবে যে কারেন্ট বাস এবং নিদিয়া রেমন এর মধ্যে হবে। সো আপনারা কাকে সাপোর্ট করছেন? আপনারা তো কারেন্ট বাস, আপনি কাজ করেন তাদের সাথে, বাংলাদেশি কমিউনিটি কেন কারেন্ট বাসকে সাপোর্ট করছে ইনস্টেড অফ নিদিয়া রেমন? সো অনেক কারণে। এক নম্বর হচ্ছে আমাদের যে ভিক্টরি হলো আলহামদুলিল্লাহ গত মঙ্গলবারে, ওই ভিক্টরিটা পুরো লস অ্যাঞ্জেলেস ফিল করছে। কারণ মেয়র কারেন বাস শুধু একজনের মেয়র না, শি ইজ দ্য মেয়র অফ অল অফ লস অ্যাঞ্জেলেস। উনি পুরা লস অ্যাঞ্জেলেসের মেয়র এবং ওনার টিম, ওনার কাজ কারবার এবং ওনার ট্র্যাক রেকর্ড এই সবগুলো প্রুভ করে। ওনার হিস্ট্রি, উনি যেখানে শুরু করে, উনি পলিটিশিয়ান হিসেবে ওনার ক্যারিয়ার শুরু হয় নাই। ওনার ক্যারিয়ার শুরু হয়েছে ইমার্জেন্সি রুমে পেশেন্টদেরকে টেক করার। সো ইমার্জেন্সি রুমের থেকে যে পেশেন্টদেরকে টেক করছে, ওখান থেকে উনি অর্গানাইজিং এবং ড্রাগস ইস্যুস দেখলো, তারপরে সেভাবে অর্গানাইজিং করা শুরু করছে। সো উনি যে একটা ক্যারিয়ার পলিটিশিয়ান, যে ক্যারিয়ার ক্লাইম্ব করতেছে, নেক্সট পজিশন কি সেটা খুঁজতেছে, উনি
সেরকম না। তো অবশ্যই আমরা বাংলাদেশি হিসাবে এবং আমরা যারা বাংলাদেশি এই ওয়ান্ডারফুল বিউটিফুল সিটি, ঠিক আছে আপনার নিউ ইয়র্কে, বাট we're still the second largest city in America. তো সেই হিসাবে এসব চেঞ্জ হয়েছে এবং যেসব চেঞ্জ আমরা আমাদের কমিউনিটি দেখতেছি, এটা লাস্ট 40-50 ইয়ার্সে কোনো মেয়ার করতে পারে নাই, যেটা মেয়ার ক্যারেন বাস গত 3 বছরে করলো। So in contrast, Nithya Raman যে আমাদের opponent এখন, সে homelessness encampment স্কুলের পাশে হোমলেসনেস এনক্যাম্পমেন্ট যদি থাকে সেগুলো পাত্তা দেয় না। সে রিপিটেডলি পুলিশ ফোর্সকে কাট করার জন্য সে পুশ করে, যেগুলো আমাদের কমিউনিটি সেফটি এবং যেসব ফান্ডামেন্টাল থিংস দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট আমাদের কমিউনিটিতে, এগুলা মেয়র ক্যারেন বাস কেয়ার করে এবং কাউন্সিলওম্যান নিথিয়া রহমান এত বেশি অ্যাটেনশন দেয় না, আনফরচুনেটলি। ওকে, সো আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইয়াং যারা আছে তাদের অনেকেই দেখা যাচ্ছে যে ডিএস এর সাথে সম্পৃক্ত, ডিএসএ কে সাপোর্ট করে। বাট আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটি তারা ডিএসএ ক্যান্ডিডেটের বিপরীতে যে কারেন্ট বাস তাকে সাপোর্ট করছে। হোয়াট ইজ দ্য রিজন? So number one, I think the most important thing যেটা আমরা understand করতে হবে is in Los Angeles when we have, যখন আমরা mayoral electionের মধ্যে দাঁড়াই, কোনো পার্টি হিসেবে দাঁড়াই না, আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট নন পার্টিজান হিসেবে দাঁড়ানো হয়। সো ক্যারেন বাস যেভাবে দাঁড়িয়েছে এবং যেভাবে নিথিয়া রহমান, স্পেন্সার প্রাট, অ্যাডাম মিলার, অল দ্য আদার পিপল যারা একসাথে রান করছে, ওরা ইন্ডিভিজুয়ালি রান করছে, ইটস নট পার্টি সিস্টেম। সো দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড মেইন থিং টু আন্ডারস্ট্যান্ড। The parties and all of those stuff ওগুলা independent to each candidate, কিন্তু mayoral election এবং mayoral candidate হিসাবে non-partisan হিসাবে দাঁড়ানো হয় লস অ্যাঞ্জেলেস সিটি। সো বাংলাদেশি কমিউনিটি ইন জেনারেল ইয়াং যারা আছে তারা কাকে সাপোর্ট করছে? Young, it depends. There's definitely a cross range of what I'm hearing. Our job, primarily, I am the youth organizer on the campaign, but at the same time, I'm also South Asian outreach kori. There's a mix. Our grouper মধ্যে অনেকগুলি বাঙালি, Indian, Pakistani, South African, like of Indian descent, অনেক রকমেরই বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডে আছে. So it's depends on. So what is the difference between Karen Bass's যে প্রোগ্রাম আর আপনার নিদিয়া রেমন, এই দুজনের আপনারা যে সাপোর্ট করছেন কারেন বাসকে, why you are supporting instead of আপনার নিদিয়া রেমন? আমি personally Karen Bassকে সাপোর্ট করতেছি because Karen Bass is a woman of her word. উনি যখন একটা কথা যখন বলে সেটা ওনার করতেই হবে এবং উনি ফলো থ্রু করবে এবং পলিটিশিয়ানরা এটা অনেক সময় করে না এবং বেশিরভাগ they don't follow through with what they've said. এবং আমি ক্যারেন বাসকে চিনি যখন I was just a merely teenager, এবং সে ছোটবেলা থেকে উনি আমাকে যেভাবে পুশ করছে, it's a personal story, যেভাবে আমাকে পুশ করছে এবং যেভাবে আমাকে প্রত্যেকটা যা আমি চাইছি as in for my community, for my people, she's delivered on every single thing. On top of that, as a Muslim Bengali hijabi woman, যেখানে আমার চেহারা এবং আমার হিজাব এবং আমার আইডেন্টিটি এই রুমের মধ্যে, পলিটিক্স রুমের মধ্যে কারো মানে no one is of my identity in these rooms that I enter. But Mayor Karen Bass pushes me. Mayor Karen Bass highlights me, she uplifts me, এবং উনি আমাকে যেভাবে উপরে করে তুলে because of my identity এবং আমাকে পুশ করে যে আমার আইডেন্টিটিটা হাইড না করতে। It's very powerful and impactful at the diversity like Los Angeles এর মতো. So for that reason, I think the impact that Mayor Karen Bass has on a person is unparalleled to any other candidate, especially not Nithya Raman. থ্যাংক ইউ। মিস্টার মোমিনুল হক বাচ্চু, যিনি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত প্রবীণ কমিউনিটি লিডার, মিস্টার মাসরুল হুদা যিনি মুখাভিনেতা, তারাও দেখেছি আমি যে কারেন বাসকে সাপোর্ট করছেন। সো বাংলাদেশিদের মধ্যে কারা নিদিয়া রেমনকে সাপোর্ট করছে? That is independent. যারা সাপোর্ট করতেছে নিথিয়া রহমানকে, তারা সাপোর্ট করতেছে। I personally I don't have the
the best awareness as to specifically কারা support করতেছে না support করতেছে. My biggest job and my biggest goal is to make sure যে আমরা বাঙালি, আমরা represented, আমরা যারা মুসলমান, আমরা represented, আমরা যারা হিন্দু we're represented, আমরা যারা বৌদ্ধ we're represented. That's literally my biggest job and my biggest thing. এবং যদি বাচ্চু uncle বা হুদা uncle, but all of these amazing uncle যারা আমার পিছনে আছে এবং আমার সাথে আছে, we will do everything that we can to make sure that we're represented properly. We have a voice where it matters, and we will make sure that we will win in November, inshallah. So that's. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি নাদুল্লাহ, কোয়েশ্চন আছে আপনার? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন আছে। কথা হচ্ছে যে বাংলাদেশিদের কেন নিদিয়াকে সমর্থন করতে হবে, এই প্রশ্নটা আমার আছে। কেন করতে হবে? হোয়াট ইজ দ্য রিজন তাকে করতে হবে? তো নিদিয়ার কেউ থাকলে তাকে এটা বলা যেতে পারতো, যেহেতু নাই তাকে বলা যেতে পারছে না। যেটা আমি মনে করি যে এখন যে কথাগুলি সে বললো, আমি মনে দিস ইজ দ্য ফেস অফ আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে আমরা যে ধরনের কথাবার্তা শুনবো, এইটা একটা রিপ্রেজেন্টেশন আমি এতক্ষণ শুনলাম যে পরবর্তী প্রজন্ম জাস্ট একজন বাংলাদেশিকেই বাংলাদেশি সাপোর্ট করবে, এই পর্ব থেকে বোধহয় বাংলাদেশিরা সরে আসছে এখন। তার কারণ তারা ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের গুণাবলী, ক্যান্ডিডেটের ভার্চু, ক্যান্ডিডেটের ভিউ পয়েন্ট, এগুলি সবকিছু বিচার করতেছে। জাস্ট বিকজ আপনি একজন বাংলাদেশি আর আমি বাংলাদেশি ভোটার, আপনাকে আমি ভোট দিব, ওই পর্বটা থেকে বোধহয় আমরা বেরিয়ে আসার ব্যাপারটা শুরু হয়েছে। আপনারা জানেন কি না, অনেকে হয়তো জানেন এখনো, যে একজন বাংলাদেশি প্রার্থীকে জর্জিয়াতে কিন্তু শেখ রহমান সাপোর্ট করেননি। নাবিলাকে শেখ রহমান কিন্তু এন্ডোর্স করেন নাই, স্টেট সিনেটর বাংলাদেশি, আরেকজন বাংলাদেশি প্রার্থীকে করেন নাই কিন্তু। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এই সবেমাত্র শুরু হওয়া। কারণ এই যে কথাটি, আমি ওর নামটা ভুলে গেলাম, যেভাবে সে এক্সপ্লেন করলো কারণ বাসের কথাগুলো, এই কথার ভিতরে অনেকগুলো জিনিস বেরিয়ে আসছে। কিন্তু একটা জিনিস বেরিয়ে আসছে যে তারা ইস্যুস, ক্যান্ডিডেট কি করবে, ক্যান্ডিডেট কি করণীয়, অতিথি কি করেছে, এই বিষয়গুলো দেখতেছে। আর এই কথাটাও আমাদের প্রিজাম্পশনটা বোধহয় ঠিক না যে বাংলাদেশি ইয়ং জেনারেশনের অনেকেই, বেশিরভাগই ডিএসএ কে সাপোর্ট করে। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ট্রু। এইটা এখন আর সত্যি মনে হয় না আমার কাছে। তার কারণটা হচ্ছে যে তার একটা মেজর কারণটা হচ্ছে ডিএসএর একটা প্রতীক্ত মামদানি ছিল। তো মামদানির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ডিএসএর উপরে যে সবাই খুশি ছিল ইলেকশন আগে, সেইটা কিন্তু নাই। সেই অ্যাডভান্টেজটা কিন্তু মামদানি ডিএসএর কাজ ইয়ং জেনারেশনের কাছ থেকে হারিয়ে ফেলেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডিএসএ প্রত্যেক ইলেকশনে একটা ফ্যাক্টর হবে, এইটা বোধহয় আর এখন ভাবার সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Sabahat Nabiha, do you have any other comment? No, I mean, what Mr. Muhammad Najmul Ahsan uncle just said, that's very important. সেটা যে আমরা বাঙালি হিসাবে, এক নম্বর হচ্ছে নেতিয়া রামান বাঙালি না, উনি ইন্ডিয়ান, এবং অনেকেরা under the impression যে ওনার last name, equals that she's Muslim. She is not Muslim. That is very important distinction. But exactly what you said is the perfect and most important point. যেটা হলো যে আমরা বাঙালি হিসাবে আমরা কাকে ভোট দিব এবং আমরা কাকে সাপোর্ট করব, ডিপেন্ড করবে যে ওদের ট্র্যাক রেকর্ড কি। আমরা জাস্ট বিকজ একজন দেখতে আমাদের মতো সিমিলার বা কথা বলে আমাদের মতো সিমিলার বা সুন্দর করে কথা বলে, that means nothing in the world of politics besides getting elected. But when you do get elected, যে পজিশন অফ পাওয়ার আপনার কাছে থাকবে, সে পজিশন নিয়ে আপনি আসলে কি করবেন এবং আসলে কি করে আসছেন, that is the most important thing. Because at the end of the day, যে আমাদের যে আমাদের জায়গা থেকে আসছে, সে যদি বেস্ট পারসন না হয় আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে আমরা কি ঠিক কাজ করতেছি? ডেমোক্রেসি কি officially এবং ভালোভাবে কি প্রেজেন্ট করা হচ্ছে? That's not the case. So I kindly and I strongly urge every single Bengali, প্রত্যেকটা বাংলাদেশি যে লস অ্যাঞ্জেলেস সিটিতে থাকে, অবশ্যই রিসার্চটা করবেন, ফ্যাক্টস দেখবেন এবং কথা বলবেন, ডিসকাস করবেন, এবং যদি প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং ট্রুথ, যেটা সত্যি, সেটা সবসময় চেস করবেন। That is my biggest message and my biggest comment. And thank you. ধন্যবাদ আবার। আমি একটু সরি যে আমার বাংলাটা একটু উইক ছিল, but I will inshallah in the future be better. Thank you. Thank you so much. Thank you. অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটা মিনিট বলি, আমি বহুদিন পরে একজন বাংলাদেশি, আমাদের পরের প্রজন্মের ভেরি কলোকুয়েন্ট স্পিচ শুনলাম যে পলিটিক্স সম্পর্কে, ভেরি ওয়েল ভার্সড। নাবিহা, আপনাকে অনেক শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, এবং আপনার এই ক্যারিয়ার পাস করুক আর না করুক,
বাট আপনারা এর মধ্য দিয়ে যে রাজনীতিতে আপনার এবং আপনি যে পিচটা দিলেন, ইটস এ গুড ওয়ান। এবং আমি মনে করি এইভাবেই রাজনীতিতে দক্ষ হয়ে আপনি একসময় লড়াই করবেন। আমরা আপনাদের অল দ্য বেস্ট, আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। হ্যাঁ, হাসান ভাই, এনি কমেন্ট? কমেন্ট খুব ভালো বলেছো নাবি 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 আমার নাবিহা। নাবিহা, জি নাবিহা। কিন্তু কিন্তু কিছু ফ্যাকচুয়াল সমস্যা আমার আছে ক্যারেন ব্যাসকে নিয়ে। Don't forget that Karen Bass was the one who was absent when California was burning, right? তখন তিনি ঘানায় বেড়াতে গেছেন যখন শহর আগুনে জ্বলছে, ফুর্তি করছেন তিনি। এক। দু নম্বর, আমি বলি আমি তোমাকে, সবচেয়ে বিগেস্ট ডেফিসিট দেখতে পাচ্ছি আমরা কোথায়? ক্যালিফোর্নিয়ার পুলিশ ডিপার্টমেন্টে। 2 নম্বর। 3 নম্বর, তার যে স্ক্যান্ডালটা উইথ ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, $1 লাখ যে তিনি পে ফর প্লে করেছেন, এটা তো ডকুমেন্টেড ব্যাপার, নতুন কোনো মানে এটা বানানো কোনো গল্প নয়। তার স্টাফকে তিনি $750,000 দিয়ে তিনি হায়ার করেছেন। কমপ্লিট আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে। ফলে তার অনেক ইতিহাস তার আছে, এমন না যে তার ইতিহাস নেই। এবং যে কারণে ক্যারেন ব্যাস সিটিং মেয়র হওয়ার পরেও, লোক, she couldn't make it 50%. She couldn't make 50%. তার মানে কি, there are questions about Karen Bass's leadership. Yeah, so I will start by addressing আপনার first question, যেটা হচ্ছে about the fires. So fires এর মধ্যে, number one, there's a lot of misinformation, and I appreciate you আপনি যে আপনার facts গুলো জানেন. I'm very proud, alhamdulillah. I'm very happy that you brought these things up, because you're right, we should question these things. That being said, Karen Bass যে fire সময় যে লস অ্যাঞ্জেলেস সিটিতে ছিল না, repeatedly she has mentioned that it was the worst day of her life, and for multiple reasons. Number one, উনি ফায়ার যে শুরু হয়েছে তারপরে উনি গানাতে গেছে, that's not the truth. The truth is she was there, she was flying when she got hurt, when she was already in air out of Los Angeles when the fire started. She was not in Los Angeles the minute that, the fires went on, এবং she insistently went on vacation or whatever the case was. Number two, she did not go on vacation. Biden administration জিজ্ঞেস করছে ওনাকে, এবং Joe Biden himself, the president, former President Joe Biden himself requested that উনি গানাতে যাক এবং একটা meeting and all these connections and relationships উনি রাখুক, because when she was a congresswoman, she sat on the African relationship board, and she sat on that committee. The old committee হিসাবে, she already had those relationships, which is why she was in Ghana to begin with. So that's the thing. Number three is that the minute that she came back from Ghana, the minute that উনি ল্যান্ড করছে, সেই মুহূর্তে তারপর থেকে যেভাবে আমরা শুরু করছি, this is the fastest ever rebuilding we've ever had. যত red tape, যত bureaucratic, bureaucracies যেগুলো স্লো করে, সে সব টেপগুলো উনি কাটছে. We are the fastest rebuilding ever, and I say this consistently কারণ I'm from Los Angeles. I've seen fires unfortunately happen all around my life. Just like how New York এর মধ্যে hurricane থাকে, but Midwest এর মধ্যে tornado থাকে, আমাদের natural disaster unfortunately are fires. এবং যেসব fires আমি ছোটবেলা থেকে দেখছি, সেই when I was in middle school, যেসব fire ছিল ওগুলো এখনো rebuild করা হয় নাই. Whereas if you look at the Palisades, which is where Los Angeles City and Mayor Karen Bass was in charge of, that is the fastest rebuilding that is ever to be happened. She's made, as well as she's collected and she's funded all of these programs all around Los Angeles City. Something else that's also to be mentioned with the fires is the worst part of it was unfortunately in Altadena, California, not in Los Angeles City. So অনেক সময় যেভাবে county এবং city divide করা হয়, Los Angeles City, the part that was affected by the fires, Mayor Karen Bass has done an unprecedented job. Whereas in the parts of LA County and the parts of the city, or the parts of the county of Los Angeles, unfortunately that doesn't fall under her jurisdiction. That's the first point. In terms of the second point with the 51%, I think, me personally, this is not a campaigner opinion now, but it's my personal opinion, I think it's important to hold people accountable. I think it's very important to ask questions and to have these conversations and to raise, questions about, hey, is this truly who we want as our leader?
every single elected official, whether a elected official is someone যার জন্য আমি কাজ করতেছি বা আমি কাজ করতেছি না, আমি যার আন্ডারে বা আমি যার আন্ডারে না, it's important to hold our leaders accountable. It's very important to ask our leaders, hey, are you doing what we asked you to do? Why should we vote for you again? I think it's an important question to raise personally. And even when যখন প্রথম meet করছি 4 years ago when I was just volunteering on the campaign and I was helping her the first time around, one of the biggest things আমি ওনাকে বলছি is, hey, I'm doing everything that I can আপনাকে elect করার জন্য, but when you're in office, just know আমি এবং আমার community আপনাকে question করব এবং আমরা আপনাকে accountable হিসাবে রাখবো যে আমরা যে আপনার জন্য কাজ করতেছি এটা কি ফায়দা পাচ্ছি আমরা কি ফায়দা পাচ্ছি না. So I think it's important that we ask these questions, and I think you raise a really, really good question as to why didn't she get 51%? What is she doing wrong? But that's also important because the job is not done. And I think it's important we ask her, how are you going to finish the job, and why should we let you finish the job, and why are you the best? And that's what we're trying to prove in the campaign right now. Wonderful, So- Tabiha. You are Thank wonderful. You should run for the mayor position. I think you're wonderful. Absolutely you. wonderful. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you so much. Yes. Okay. Great. I do have to run, but thank you all so much. And inshallah, I was able to answer your questions. If you did. guys have more questions, please don't hesitate to reach out. I'm pretty available, and Tahir Uncle has my number. So থ্যাংক ইউ সো মাচ, all so থ্যাংক ইউ, much. Okay. থ্যাংকস, Assalamualaikum. Take care. থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ লস এঞ্জেলেস থেকে কথা বললেন সাবাত নাবিহা, যিনি কারেন্ট বাসের ক্যাম্পেইন অর্গানাইজার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন হন জনাব হাসান ফেরদৌস, ডক্টর প্রফেসর গোলাম এম মাতবর, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা অনেক বিষয়ে কথা বলি। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার সাথে আজকে কথা বলবো একটু পরে বিশ্বকাপের বিশ্ব উন্মাদনা এবং যুদ্ধের বিরুদ্ধে, বিশ্বকাপের যে শান্তির যে বাণী, এই যুদ্ধের বিরুদ্ধে এটাকে আমরা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেবো, যারা উন্মাদনা ছড়াচ্ছে যুদ্ধের, তার বিরুদ্ধে, এটা নিয়ে আপনার সাথে আজকে কথা বলবো। বাট একটু গোলাম মাতবর, আপনার কাছে একটু যাই যে এই আপনি জানেন যে ইনফ্লেশন আজকের যে রিপোর্টটি বেরিয়েছে, যে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন গত 3 বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ মূল্যস্ফীতি বেড়েছে বিকজ অফ দ্য ওয়ার। এবং ওয়ার আপনি জানেন যে ইটস লাইক এ ওয়ান ম্যান চয়েস। Hassan Firdaus bhai, Ibrahim Chaudhary, of course, other guest, শুভেচ্ছা আপনাদের। আজকে একটা রিপোর্টে দেখা গেল যে এটা আসলে 4% বলতেছে ফার্স্ট টাইম ইন 3 years ইনফ্লেশন টপস ইন 3 years, দিস ইজ দ্য হাইয়েস্ট যেটা বলা হচ্ছে। এবং আরও দেখা যাচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে কস্ট অফ লিভিং 4.2% ইন মে, 3.8% ইন এপ্রিল, which also increased. It happens, inflation and cost of living স্বাভাবিকভাবে আর কি। এবং এখানে এই রিপোর্ট আরও বলা হয়েছে যে কত পার্সেন্ট করে নিত্য নৈমিত্তিক যেগুলো লাইভলিহুডের জন্য আমাদের দরকার, সেখানে বলা হচ্ছে আপেল পাউন্ড বলতেছে 2.37%, which is like a 54% jumps. Tomato pound বলতেছে 1.97, which is 22% jumps. Green pepper, bell pepper এগুলো বলতে 1.78 pounds, which is like 19%. So 19.5%, the rose বেড়ে গিয়েছেন আর কি। আসলে এটা তো এই রিপোর্টের থেকে আমরা তো we are actually feeling it, we are facing it, we are encountering it. আমরা যখন বাজারে যাই আমরা তো দেখছি এটা স্বাভাবিকভাবে। তো এখন কথা হচ্ছে কেন বাড়ছে। নাম্বার 1 হচ্ছে আপনার এই যে যুদ্ধ যেটা চলতেছে মিডল ইস্ট, এটা শুধু যুদ্ধের জন্য যে তেলের জন্য যে বাড়তেছে তা না, কিন্তু ইট হ্যাজ রিপল ইফেক্ট, ইট হ্যাজ মাল্টিপ্লিকেশন ইফেক্ট। এবং এতে করে যেটা যাচ্ছে এখনো পর্যন্ত দিয়ে ইজ নো ডিরেকশন, হুইচ ডিরেকশন উই আর গোয়িং। শান্তি চুক্তি এগুলা বা সিজ ফায়ার এগুলো তো হচ্ছে না। আমরা যেটা দেখছি স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এখন ফার্দার ইনভেস্টমেন্টে যাচ্ছে না। আমরা দেখছি সবকিছু কিন্তু স্টল, এখন কোনো ধরনের নতুন কোনো ভেঞ্চার দেখা যাচ্ছে না স্বাভাবিক। এবং সাপ্লাই চেইন ইন্টারাপ্টেড, এবং ট্রাস্ট যেটা এটা আমাদের ছিল, যেটা গ্লোবাল ট্রাস্ট, এটা কিন্তু ব্রোকেন। সো অল দিস থিং অ্যাকচুয়ালি ফ্যাক্টরড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট। আমরা দেখছি যে অনেকে এখন আনএমপ্লয়মেন্টে চলে যাচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, বিকজ পিপল ক্যান হার্ডলি অ্যাকচুয়ালি কোপ উইথ দিস থিং। নিউ জব যেগুলো ক্রিয়েট হচ্ছে এগুলো হচ্ছে বেসিক জব, দের ইজ নো অ্যাকচুয়ালি হাই পেইড জব, সো all this actually factoring, I think, I don't know actually how
this is going to be at this point, আমার কাছে মনে হচ্ছে আমি আরো এপ্রিহেন্ড করছি এটা বোধহয় আরো বেড়ে যাবে আর কি, because if we look at the back, the project যদি আমরা করি ট্র্যাকটা আর কি, ultimately I think it's going to be even worse. That's what is happening day by day. তেলের দাম আপনি দেখেন এখন $5 উপরে, so which is like আপনি চিন্তা করা যায় না, ডাবল হয়ে গেছে গত এক বছর থেকে. So all this thing contributing, as I said, that energy has ripple effect in other the aspects. So as a result, we are in this situation. So I do not see any trend that is going to stop or contain the situation. So at this point, this is what the reality. থ্যাংক ইউ সো মাচ। আজকের যে যদি জাস্ট নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য পত্রিকার হেডলাইন যদি বলি, তাহলে বলতে হবে যে ইনফ্লেশন জাম্পস অ্যাজ ইরান ওয়ার ইন্টেন্সিফাইজ প্রাইস প্রেশার। Inflation tops 4% for the first time in 3 years as Iran war drives energy cost higher. এটা হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের প্রিয় পত্রিকা নিউ ইয়র্ক পোস্টের খবর। এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের খবর না, এবং আরও অনেক সমস্ত পত্রিকার খবরই এটা। হাসান ভাই, এই বিষয়ে ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অন ইট? প্রশ্ন আছে মাদবুর ভাইয়ের কাছে। জি, আমি করছি অ্যাজ এ ডেভিলস অ্যাডভোকেট। আমাদের ট্রাম্প সাহেব কি বলেছেন যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে আপনাকে, বৃহত্তর স্বার্থটা কি? ইরান আমাদের শত্রু, ইরান পারমাণবিক অস্ত্র সংগ্রহ করছে, তাকে ঠেকানোর জন্য যদি কিছু তেলের দাম বাড়ে তো ক্ষতি কি আছে? হোয়াট ইজ ইউর অ্যান্সার? We take a journey, সে তো বলছে যে সেক্ষেত্রে আপনার জবাবটা কি? বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্র স্বার্থ আমি যদি মানতে রাজি হই, এখানে বৃহত্তর সত্য বলে কিচ্ছু নেই আসলে। It's all about nonsense, egoistic, the statement. Why? What is nonsense? What are we going to accomplish? We are not accomplishing. আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট বলেছেন যে ইরানের অধিকার নেই, আমি অ্যালাউ করব না পারমাণবিক অস্ত্র বানাতে। And he is right. পারমাণবিক অস্ত্র আমরা অ্যালাউ করব না। তো সেক্ষেত্রে যদি তাই হয়, সেক্ষেত্রে আমার বড় স্বার্থ কোনটা? ইরানকে পারমাণবিক অস্ত্র না বানাতে দেওয়া। এবং আমরা 3 মাস নয় তেলের দাম $5 হলোই, কি আর যায়? হাসান ভাই, এখন কথা হচ্ছে যে এটা আমাদের বৃহত্তর স্বার্থ। সেই বলছে, প্রেসিডেন্ট বলছে, হাউ ইজ ইট গোইং টু বি আমাদের বৃহত্তর স্বার্থ? ইটস এ বৃহত্তর স্বার্থ ফর আদার কান্ট্রি, নট ফর ইউনাইটেড স্টেটস। সে অস্ত্র বানাচ্ছে, এটা মোর অ্যাকচুয়ালি থ্রেট টু দ্য ইসরায়েল দেন আমেরিকা। সো বৃহত্তর স্বার্থ বলতে এখন কোথায়, কার সাথে লাইন করতেছি বৃহত্তর স্বার্থ? আমি তো মনে করি এটা অ্যান্টাই, এটা আমাদের বরং ক্ষুদ্রতর স্বার্থ হওয়া উচিত। যার ফলে এই যে আজকে নাভি বলে গেল, এখন যার ফলে ইয়াং জেনারেশন কিন্তু রাইজিং এগেইনস্ট ইট এবং বলছে তো হোয়াট আর উই গেটিং আউট অফ ইট, ওয়াই ইট বিকামস এ বৃহত্তর স্বার্থ? ইট ইজ নট আওয়ার বৃহত্তর স্বার্থ। সো দ্যাটস অ্যাবসলিউট, আই থিংক, মিসইন্টারপ্রিটেশন. President is actually, maybe that's what he's, the way, that's what he thinks, that's what, Zionist movement or whatever it is. আমাদের চৌধুরী সাহেব কোথায় গেলে উনি থাকলে ভালো হতো। চৌধুরী সাহেব বোধহয় একটু আড়ালে গেছেন, কারণ উনি সহ্য করতে পারছেন না। আমি দেখি না, ওনার গায়ে তেজ লাগতেছে, কিন্তু তেলের দাম, জিনিসের দাম যেভাবে বাড়তেছে, তেলের দাম কমতে শুরু করেছে। এবং হাসান ভাই যে কথাটা উঠিয়েছেন যে এটা বৃহত্তর স্বার্থ, যদি প্রেসিডেন্ট এটা বোঝাইতে সক্ষম হন, এবং আসলেও আমরা ইরানের মতো একটা শত্রু দেশে পারমাণবিক অস্ত্র ঠেকিয়ে দিতে পারি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, সুদূর প্রসারী একটা পরিকল্পনা। নেতারা অনেক দূরের থেকে দেখেন, আমরা সাধারণ মানুষ উপস্থিত থেকে কষ্ট পাই। এই কষ্ট তেলের দাম বাড়লে আমিও তেলের পয়সা দিতে হয়, আমিও সন্তুষ্ট না। তবে ট্রাম্পের বিরুদ্ধে এই যতটা কথা বলা হোক, এই ইসরায়েলের নেতার বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই। সুতরাং এগুলোর একটা এন্ড আছে, এবং আমি মনে করি এটার একটা ভালো ফলাফলও আমরা দেখবো আগামীতে। যতই আমরা বলি একসময় আমরা দেখবো এই ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ড নিয়ে আমরা আবার বুদ্ধিজীবীদের বিশ্লেষণ, আবার এই মাতবর ভাইরাও বলবেন যে এই ট্রাম্প একজন আসিল, যেমন রোনাল্ড রিগান আসিল, এই কাজ করে গেছে। সেই দিনের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, এবং একটু কষ্টের মধ্যে দিয়ে যাবে, এবং ইনফ্লেশন হবে। যুদ্ধে একটা দেশ যখন যুদ্ধ থাকে, সারা পৃথিবীতেই একটা ইনফ্লেশনের অবস্থা। আপনি দেখেন কোন উন্নত দেশ, শিল্প উন্নত দেশ, এই অর্থনীতির অবস্থা ভালো না। সুতরাং এবং এটার জন্য মোটা থেকে ইউক্রেন যুদ্ধ বা এই পরবর্তীতে সময়ে ইরান যুদ্ধ এসবকে দায়ী করা হচ্ছে। সুতরাং এই কষ্টকে আমরা সবাই শেয়ার করি। এবং হাসান ফেরদৌস ভাই যে আশাবাদের কথা বললেন, যে প্রত্যাশার কথা বললেন, যে হোপের কথা বললেন, যে ইরানের মধ্যে একটা দুষ্ট রাষ্ট্রের কাছে আমাদের মরণঘাতী একটা অস্ত্র
যেন ম্যানুফ্যাকচার না হয়, সেটা যদি নিশ্চিত করতে সক্ষম হন প্রেসিডেন্ট, তাহলে হিস্ট্রি উইল রিমেম্বার হিম লাইক দ্যাট। যাই হোক, থ্যাংক ইউ। মুকুল ভাই, এনি কমেন্ট এই বিষয়ে? পরে খেলাতে আসতেছি আমরা এবং অন্য সাবজেক্টে যাব। আপনার আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে। মুকুল ভাই, আপনার সাউন্ড মিউট করা আছে, সাউন্ড আনমিউট করতে হবে। না, আমি ইব্রাহিম ভাইয়ের কথা তো সবসময় ফলো করি। ও নিজে মানে ডেডিকেটেড ট্রাম্প সাপোর্টার, বাট there is nothing proven that Iran has that thing. So এখন আমরা পৃথিবীর সর্বমোট শক্তিশালী দেশ, আমরা বলতেই পারি যে অমুকের কাছে অমুক, আর সবাই বিশ্বাস করবে, বাট there is no proven. এটাই আর কি। থ্যাংক ইউ। যাই হোক, আমরা যাই এখন বিশ্বকাপের দিকে। হাসান ভাই, আপনি জানেন যে ওয়ার্ল্ড, সারা বিশ্ব এখন কাঁপছে বিশ্বকাপের দিকে, কিন্তু আমরা বিশ্বকাপকে শুধু বিশ্বকাপ না বলে আমি যদি এইভাবে বলি যে বিশ্বকাপের বিশ্ব উন্মাদনা শুরু হচ্ছে আগামীকাল। জেগে উঠুক মানবতা, নিপাত যাক যুদ্ধ, আর যুদ্ধবাদদের ধ্বংসলীলা। হোয়াট ইজ দ্য কমেন্ট, ইব্রাহিম চৌধুরী খোকন? অনেক ধন্যবাদ। এই কমেন্টের সাথে খুবই প্রাসঙ্গিক হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ, এমনকি ফিফা সেটাই আশা করে, এবং এই জন্য ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফিফা শান্তি পদকটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এটা দিস ইজ দ্য গ্রেট থিং হ্যাপেন, এবং ইতিহাস এই ফিফাকে এইভাবেই স্মরণ করবে। এবং এইটার মধ্য দিয়ে যদি শান্তি আসে, শান্তির প্রত্যাশায় মানুষ সারা জীবন ছুটে আসছে। আমরাও আজকে শান্তির প্রত্যাশাই সারা জীবন প্রতারণার শিকার হয়েছি। কেউ শান্তি পদক পেয়ে প্রতারণা করেছেন, কেউ শক্তি পদক পেবেন বলে প্রতারণা করেছেন, কিন্তু আমরা জনগণ শান্তির প্রত্যাশায় আবার এই ফুটবলের মহাযজ্ঞের দিকে দেখব, আমরা উদযাপন করব এবং আমরা শান্তির প্রত্যাশা করব। ফুটবলের কি হবে কালকে একটু বলেন, আপনি তো এখন আপনার এই জোরে কাঁপতে টাপছে না, সব থেমে গেছে। আর এই সূর্যোদয়ের পরে পরে খেলা শুরু হবে, এবং আমরা জানি কালকের খেলাটা মেক্সিকোতে হবে। আমাদের নিউ ইয়র্ক টাইম, আমরা যেখানে যে জায়গাতে কথা বলতেছি, মোটামুটি 3টার সময় এই খেলাটা শুরু হবে। এখানে সরাসরি স্টেডিয়ামে খেলা না, কিন্তু নিউ ইয়র্ক, নিউ জার্সির অন্তত 10টা জায়গায় সরাসরি খেলার ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনায় ফিফার পার্টনারশিপে করা হয়েছে। সেখানে ফিফার লোকজন উপস্থিত থাকবে, বড় বড় স্ক্রিন থাকবে, এবং ফুটবল নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনায় মানে মানুষের যে এনথুজিয়াজম, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই খেলার মাধ্যমে সারা পৃথিবীর জাতি গোষ্ঠী সবার যে একটা সংযোগ সৃষ্টি করার যে চেতনা এই ফুটবলের বিশ্বকাপে কাজ করে, এই চেতনাটাকে আরো বেশি কার্যকর করার জন্যই এই সমস্ত আয়োজন। সেই সমস্ত আয়োজনে সকাল থেকে আমি নিজেও যুক্ত থাকবো। আমাদের স্পোর্টস এর গুরু মুকুল ভাই, তিনি হয়তো, আপনারা সবাই আমরা থাকবো সেই দিক থেকে। এবং এর পরের দিনই কানাডায় হবে। কালকে তো মেক্সিকোতে খেলা হবে, এবং মেক্সিকোর সাথে দক্ষিণ কোরিয়ার। এটা ফুটবলের রেটিং বা ফুটবল নিয়ে যারা গবেষণা করেন, এটা তেমন জাস্ট একটা ওপেনিং গেম। সেখানে কি হবে এটা খুব জরুরি না, কিন্তু এই উৎসাহ একটা ওয়ার্ম আপ হবে। এই ওয়ার্ম আপ হলে পরের দিন আবার একটু কানাডা এবং কোরিয়া মনে হয় মুকুল ভাই, বসনিয়া। তো বসনিয়ার খেলাটার দিকে আমরা খেয়াল রাখবো। বসনিয়া একটা চমৎকার নতুন রাষ্ট্র, বসনিয়া হার্জেগোভিনা, কি উচ্চারণটা কিভাবে হয়? হার্জেগোভিনা। আমি ওখানে গিয়ে প্রথম জানলাম যে এই একটা দেশ 3 প্রেসিডেন্ট চালান, মানে 3 জন প্রেসিডেন্ট মিলে এই দেশ চালান পালাক্রমে, এবং 3 জনকে নির্বাচিত করে। এটা নিয়ে আমি আমার বইও লিখেছি। আমি তাদের সমর্থন করতেছি। এই কানাডার প্রতি আমাদের আর কোনো, এটা একসময় আমাদের রাজ্যটা হয়ে গেলে পরে আমরা দেখবো। তো মানে এটা পরে দেখবো। আপাতত তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো, কিন্তু আমি ওই খেলাটায় বসনিয়ার পক্ষে। বিশ্বকাপের মধ্যে আপনি একদিকে শান্তির মশাল, অন্যদিকে একটা রাইফেল হাতে ধরেন, আমি একটা প্রস্তাব করি। এবার তো ফিফার নোবেল প্রাইজটা পাইলো ট্রাম্প সাহেব, নেক্সটটা যেন ইব্রাহিম চৌধুরী পায়, আমরা রেকমেন্ড করতে পারি কি? না, আমাদের দেশের প্রেসিডেন্ট যখন পেয়েছে, এটা হাসান ফেরদৌস ভাই, আমরা যারা এই দেশে থাকি, আমরা সবার সমান অংশীদার। আমরা আমাদের প্রেসিডেন্টকে ভালোবাসি। উই আর এ পার্ট অফ দিস। আমরা সেভাবে উদার হতে পারি, এবং আমি সবাইকে আশা করব, এবং মানে এই কোনো না কোনো ভাবে আমরা শুনলেন অনেকেই ফুটবল হয়তো এত পছন্দ করেন না বা এত খেলেন না, কিন্তু দেখবেন তার বাসায় একজন অথবা দেশ থেকে এসে একজন আশ্রয় নিয়েছেন। আমাদের নিউ ইয়র্কের, বিশেষ করে নিউ জার্সিতে কোনো বাড়ি ঘরে জায়গা নাই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেট থেকে আত্মীয় স্বজন এসে পৌঁছাইছেন।
অনেকেই আসবেন, অনেকেই জায়গা পাইতেছেন না, কমিউট নাই, একজন $850 দিয়ে মানে স্টেডিয়ামের কাছেই একটা পার্কিং নিয়েছেন, মানে একদিনের জন্য $850 একদিনের জন্য, 18 তারিখের। তো এই ধরনের অনেক ঘটনা আছে। প্রতি জায়গায় ফান, শুধু যে খেলা না, প্রতি জায়গায় কোনো না কিছু করতেছে, এবং এর মধ্যেই ক্রিমিনালরাও সক্রিয় আছে। এইসব ব্যাপারে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আইন শৃঙ্খলার প্রতি নজর রাখবেন, বা বাইরে থেকে যারা আসতেছে তারা যেন ডিসক্রিমিনেশন শিকার না হয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আসে তাদের আপনার কথাবার্তার জন্য হেয় না হয়, এগুলা নজর রাখার জন্য রাইট। সো আমেরিকার আরেকটা জিনিস আজকে পত্রিকায় পড়লাম যে পতিতাবৃত্তিও বাড়ছে ইয়েতে আপনার এই 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 ঘটনাকে কেন্দ্র করে, ইজ ইট ট্রু? হ্যাঁ, এটা বিশ্বকাপের বড় 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 বিশ্বকাপের প্রতিটা খেলায় এই বিষয়টা আসে, এবং এইসবের ব্যাপারে কড়া নজরদারি রাখা হবে বলা হচ্ছে। এখন কতটা নজরদারি কাজ করবে না করবে, বাট দিস ইজ এ পার্ট অফ দ্য হোল এনথুজিয়াজম, হোল গেম। তো তারপরেও আমাদের সতর্কভাবে থাকতে হবে, আন্ডার কভার পুলিশ থাকবে। পরে দেখবেন এক সুন্দরী এসে আপনার গাড়িতে উঠাইছে, আপনিও মানে কাতুকুতু করবেন, কিন্তু পরে দেখবেন আপনার হাত কড়া পইরা থাকতে হচ্ছে, বিকজ প্রস্টিটিউশন এর জন্য এখানে কোনো সলিসিট করা, ইট ইজ ভেরি ইলিগাল। সো থ্যাংক ইউ, এইসব ব্যাপারে থ্যাঙ্কস। সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে আমাদের যারা ক্যাব চালান, যারা পরিবহন বিভিন্ন পরিবহন খাতে আছেন, তারা সতর্ক থাকতে হবে কি আচরণ করতেছেন। আপনার সামান্য একটা কমপ্লেন কোনো প্যাসেঞ্জার যদি করে যে কোনো ভাষায়, তাইলে এটা এটা সিরিয়াসলি নেওয়া হবে। এই ব্যাপারে আমি ভিতরের খবর জানি, এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হচ্ছে। বিশেষ করে মানে ভাড়া টাড়া এগুলো হিসাব করে নেবেন, এবং যতটা পারেন পোলাইট, যদি কোনোভাবে কমিউনিকেশনে অসুবিধা হয়, স্পেনিশ, আরবি বিভিন্ন লোকজন আসবে, এই লোকজনের সাথে আপনার কমিউনিকেট করা, এটাই বড় নগর জীবনের একটা বাহন পরিচালনা করেন, এটা আপনার ডিউটি। আপনি খুবই সতর্কভাবে আমরা এই কাজগুলো করব, থ্যাংক ইউ। যাতে আমাদের আমার বদনাম মনে হয় না, হয় যে এবং কোনো বদনামের সাথে যেন আমরা বাংলাদেশের নামটা যেন জড়িত না হয়। আমার মনে হয় গতবার কাতারের মতো দেশ যদি গত বিশ্বকাপে তো সুন্দর করে সমাপন করতে পারে, তাহলে নিউ ইয়র্ক তো হচ্ছে ওয়ার্ল্ড ক্যাপিটাল, সারা পৃথিবীর মানুষ এখানে আসে, আমরা হ্যান্ডেল করি। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ক্যান বি এ প্রবলেম, বাট আমার মনে হয় যে সুষ্ঠুভাবে হবে। মুকুল ভাই, আপনি কি মনে করেন কালকে কি হতে পারে ইয়ের মধ্যে, মানে কালকে ইব্রাহিম ভাই যেটা বলেন, কালকের খেলাটা ইজ এ ফর্মালিটি। ইজ মেক্সিকো ওর হোম, মেক্সিকো অ্যাকচুয়ালি ইজ নট এ গুড টিম এনিমোর, বাট ওদের হোম গ্রাউন্ডে খেলা তো ওইটার ওরকম কোনো এফেক্ট হবে না। ফার্স্ট রাউন্ডে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দুই একটা খেলা ছাড়া, যেমন 13 তারিখে ব্রাজিল আর মরক্কো, এই গেম টু ওয়াচ। 13 তারিখে এটা হবে, রাইট? ব্রাজিল মরক্কো, ওইটা হবে সবচেয়ে মজার খেলা বোধহয়। হ্যাঁ, আরেকটা খেলা হবে যেটা আমরা প্রেডিকশন করতেছি, যে এক্স ফুটবলার সেনেগাল ওয়াজ আওয়ার ডার্ক হর্স, বাট ওর গ্রুপটা ভেরি টাফ, ও ফ্রান্সের গ্রুপে পড়ছে। তো ফার্স্ট খেলাটাই ফ্রান্স সেনেগাল, সো ওইটা একটা খেলা ফ্রান্স, টু ওয়াচ। সেনেগাল, আপনার আর্জেন্টিনার সাথে কার হবে? আলজেরিয়া, দ্যাট গেম টু ওয়াচ। আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা এন্ড আপনার আলজেরিয়া, আলজেরিয়া। এন্ড দেন আপনি যেটা বললেন যে মেক্সিকো, আপনার ব্রাজিল মরক্কো, ব্রাজিল মরক্কো, এই তিনটা গেমই হবে সবচেয়ে মনে ফ্রান্স বেশি। সেনেগাল। না, আরেকটা খেলা আছে আপনার, ওটা আমরা ফলো করি, আপনারাও দেখবেন, মজা পাবেন খেলাটা। ওটা ইংল্যান্ডের গ্রুপটা ভেরি স্ট্রং। ইংল্যান্ড এন্ড ক্রোয়েশিয়ার ওপেনিং ম্যাচটা উইল বি এ ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মুকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হাসান ফেরদৌস, এখন আপনার কাছে যাই যে আপনি জানেন যে গত কয়েকদিনের যে প্রাইমারি ইলেকশন, এই প্রাইমারি ইলেকশনে প্রেসিডেন্ট ট্রাম্পের যে চেহারা, এবং উনি যে সেদিন এনবিসি থেকে উঠে গিয়েছিলেন, এগুলো সব হলো তার উত্তেজনা এবং তার বিমর্ষতার একটা লক্ষণ। কিন্তু এই সব কিছুর চাপ পড়েছে তার উপর, এবং তিনি এখন কি করছেন, কি বলছেন, আমার মনে হয় যে মানে দিশাহারা অবস্থা হয়ে গেছে। সো অনেকে বিভিন্ন পত্রিকার আমি পর্যবেক্ষণ যা দেখলাম, তাতে মনে হচ্ছে যে নভেম্বরের নির্বাচনে সিনেটের যে বর্তমান যে আপনার যাদের হাতে কন্ট্রোল আছে, এই কন্ট্রোল চলে যেতে পারে ডেমোক্রেটদের হাতে, এই ধরনের একটি পর্যালোচনা চলছে। আপনার কি মনে হয়? তাহের, আমি আজকে প্রমিস করেছিলাম যে আজকে ট্রাম্প নিয়ে কোনো কথা বলবো না। পরশুদিনে আমাদের চৌধুরী সাহেবের সাথে তর্ক করার পরে আমি আই মেড এ প্রমিস টু মাইসেলফ, কিন্তু কোনো উপায় নাই, তো কোনো উপায় নাই। আজকে কি ঘটেছে জানেন? ইন্টারেস্টিং। আপনারা জানেন যে গতকালে প্রাইমারি হয়েছে মেইনে। জি, মেইনের যিনি ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়েছেন, গ্রাহাম প্ল্যাটনার, তিনি একজন অয়েস্টার ফার্মার।
তার নামে অনেক কেলেঙ্কারি আছে। তিনি বিয়ের পরেও অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, বা সেক্সটিং বলে, টেক্সট করেছেন সেক্স নিয়ে। তার স্ত্রীও এই নিয়ে অভিযোগ করেছে। তার গায়ে টাট্টু আছে একটা নাৎসি জার্মানির সেই তো এই লোকটা জিতেছে, এবং জিতেছে প্রায় অলমোস্ট 73% ভোট পেয়ে, প্রাইমারি এটা। তা আমাদের ট্রাম্প সাহেব, যার কিনা কেলেঙ্কারির ইতিহাস এত লম্বা, হয়তো বা একটা এনসাইক্লোপিডিয়া লেখা যাবে নারী নারী সংক্রান্ত ব্যাপারে, উনি আজকে প্ল্যান্টারকে বলেছেন একটা পিগ, হি ইজ ওয়ার্স দেন এ পিগ। শুয়োরের চেয়েও খারাপ তাকে তিনি বলেছেন। কি কারণে? ওই সমস্ত কারণে, যেটা খারাপ মিথ্যাবাদী তা সেটা কে বলছে রে? ইংরেজিতে একটা প্রবাদ আছে না, পট সেজ কেটলি কালো, মানে আপনার আপনার আহ, কি বলে, পট কেটলিকে বলছে তুই কালো। আমাদের ট্রাম্প সাহেব প্ল্যাটনারকে বলছে তুমি খারাপ। খুব ভালো কথা। তো এটার সিগনিফিকেন্স, আর কেন কথা বলছি আমরা প্ল্যাটনারকে নিয়ে, আপনারা জানেন যে এই মুহূর্তে ছটা ছটা আসন আমরা ভাবছি যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ছটার একটা হচ্ছে গিয়ে এই মেইনের। আপনারাও জানেন যে এই মুহূর্তে সিনেট হচ্ছে 47-53, মাত্র 4টা সিট দরকার ডেমোক্রেটদের সিনেট টেক ওভার করবার জন্য। তো তার মধ্যে কয়েকটা সিট আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই ডেমোক্রেটদের পক্ষে আছে। তার একটা হচ্ছে নর্থ ক্যারোলিনাতে, একটা হচ্ছে অ্যালাস্কাতে, ওহাইওতে, মিশিগানে। এই এই কয়েকটা আসন মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ডেমোক্রেটরা পাবে। কেমন? এবং পেলে দে স্টিল নিড ওয়ান মোর, কারণ তারা হারাতে পারে জন অসফের সিটটা জর্জিয়াতে। এই অঙ্কটা এভাবে এসছে। ফলে একটা সিট তাদের খুব প্রয়োজন, এবং সেই সিটটা কোনটা হতে পারে? মেইনে। মেইনে আপনারা জানেন মেইন একটা ব্লু স্টেট। এই 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 মেইনে ট্রাম্প সাহেব 15 পয়েন্টে, 13 পয়েন্টে ইনফ্যাক্ট হেরেছিলেন। তো সেখানে সুজান কলিন লাস্ট 20 ইয়ার্স ধরে কিন্তু মেইনের একজন রিপাবলিকান সিনেটর হিসেবে কাজ করছেন, লাস্ট 20 ইয়ার্স ধরে। তিনি একজন মডারেট রিপাবলিকান, কিন্তু রিপাবলিকান তো। এবং শুধু তাই না, তিনি 95% টাইম ট্রাম্পের সঙ্গে পক্ষে ভোট দেন, রিপাবলিকানদের পক্ষে ভোট দেন, ইনক্লুডিং ট্রাম্পের সেই তিনজন যে চিফ জাস্টিসকে তিনি ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন, তাদেরকেও তিনি এন্ডোর্স করেছিলেন। এবং তাদের ভোটেই কিন্তু রো ভার্সেস ওয়েড, গর্ভপাতের অধিকারটা খর্ব হয়েছিল। ট্রাম্প মেইন হচ্ছে একটা প্রোগ্রেসিভ ব্লু স্টেট। সেই ব্লু স্টেটে এরকম একজন লিটারালি কনজারভেটিভ, তিনি আসলে কনজারভেটিভ, 95% টাইম যদি রিপাবলিকান ভোট দেন তিনি, তাকে আমি কি বলবো, কিন্তু ইমেজটা হচ্ছে তিনি একজন মডারেট। এবং তিনি অনেক সময় দেখেছি আমরা যে মাঝে মধ্যে ভালো ভালো কথাবার্তা বলেন, তিনি গর্ভপাতের অধিকারের পক্ষে কথা বলেন, অথচ তিনি জাস্টিসকে, গর্ভপাতের পক্ষে জাস্টিসকে পক্ষে ভোট দেন। ফলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাম প্ল্যাটনারের সম্ভাবনা বিপুল। তিনি প্রায় 8 পয়েন্টে তিনি এগিয়েছিলেন, কিন্তু যেই মুহূর্তে তার নামে এই সমস্ত নানা রকমের স্ক্যান্ডাল আমরা খবর পাওয়া শুরু করলাম, গতকাল নিউ ইয়র্ক টাইমস, তার আগের দিনে ওয়াশিংটন পোস্ট বিশাল রিপোর্ট করেছে প্ল্যাটনারের নানা রকম খারাপ দুঃসংবাদ দিয়ে। তো আমরা যারা রাজনীতি প্রত্যক্ষ করি, তারা আমরা কেউই চাই না যে একজন অসৎ মানুষ, একজন মিথ্যাবাদী মানুষ, একজন নারী বিদ্বেষী মানুষ নির্বাচিত হয়ে আসুক। কিন্তু আমরা এও চাই যে যিনি ক্ষমতায় আসবেন, নির্বাচিত হবেন, তিনি আমাদের নাগরিক অধিকারগুলিকে সংরক্ষণ করবেন। প্ল্যাটনারের যে প্ল্যাটফর্মটা কম্পেয়ার টু সুজান কলিন্স, ফার ফার বেটার, আমাদের নাগরিক অধিকারের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ইমিগ্রেন্টদের পক্ষে, গরিব মানুষের পক্ষে প্ল্যাটফর্মটা। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা ভালো, কোনটা ঠিক? এই প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আমার কাছে এইটা মনে হয়েছে যে যদি আমার কাছে সুযোগ দেওয়া হয়, যেখানে আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নামে যতই স্ক্যান্ডাল রুটুক না কেন, কোনো কিছু আসা যায় না, সেখানে গ্র্যাম প্ল্যাটনার কবে কি করেছেন সে কারণে, এবং তিনি বলেছেন আমি মিস্টেক করেছি, এও বলেছেন যে আমি সেই লোক নই যে লোক এই সমস্ত কাজ করেছে, এবং তার স্ত্রী তার পক্ষে ক্যাম্পেইন করছেন। সেক্ষেত্রে গ্র্যাম প্ল্যাটনারকে আমি কেন সাপোর্ট করব না? এই প্রশ্নটা আমার মনে জেগেছে, উত্তর আমার জানা নেই আমার, কিন্তু আমার মনে জেগেছে যে পারহ্যাপস উই নিড টু ইলেক্ট সামওয়ান গ্র্যাম প্ল্যাটনারের মধ্যে, যে আমার
ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে এবং সিনেটে এই মুহূর্তে যে রিপাবলিকান নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণটাকে ব্যাহত করবে। সেই কারণে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ভোটটা আমি দিতে পারতাম, আমি ক্র্যাম্প ক্ল্যাটারকে দিতাম। থ্যাংক ইউ। সো অ্যাবস্টেইন ফাইলের কি অবস্থা? এটা একটু মনে হয় চাপা পড়ে আছে। অ্যাবস্টেইন ফাইলটা একটু যদি চাঙ্গা করা যেত তাহলে প্রেসিডেন্ট সাহেবের মানে ওনার চরিত্রটা কেমন ফুলের মতো পবিত্র, এটা মনে হয় একটু না, পরিষ্কার প্রায় হতো। প্রতিদিনই আমরা খবর পাচ্ছি। আপনি দেখেন গতকাল নিউ ইয়র্ক টাইম বিশাল রিপোর্ট করেছে কিভাবে এপস্টিন ফাইলটা ট্রাম্প সাহেবের মস্তিষ্ক গরম করে দিয়েছিল, তার খবর আমাদের ম্যাগি হ্যাবারম্যান লম্বা রিপোর্ট বইও করেছেন, একটা তার বইয়ের অংশ তিনি রিপোর্ট করেছেন যে হোয়াইট হাউসে এই নিয়ে কি করব সবাই পাগল হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারছে না কারণ ট্রাম্প মাঝখানে বাধা হয়ে আছে। আপনারা এও জানেন যে ট্রাম্প কখনোই চায়নি যে এই রিপোর্টটা রিলিজ হোক। তিনি ক্যাম্পেইনে প্রমিস করেছিলেন কিন্তু রিলিজ করবেন, কিন্তু ক্ষমতা গ্রহণের পরে যত রকম পথ আছে এই 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 এপস্টিন ফাইল যাতে রিলিজ না হয় চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি তাকে রিলিজ করতে হয়েছে কম বেশি। Right. কেমন এখনো প্রায় 1 মিলিয়ন এদের প্রিয় বন্ধু বিল গেট, ওনার একটা মানে হিয়ারিং ছিল, এখান থেকে কি কোনো আপডেট আছে আপনার কাছে? মানে কি বললো না বললো? আপডেট মানে উনি স্বীকার করেছেন, তার সঙ্গে পরিচয় যেটা উনি করেছেন ইন্টারেস্টিং হচ্ছে যে উনি বলেছেন যে এপস্টিন জানতো তার কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনটেন করতেন, এই খবরটা সে জানতো এবং এক্সপ্লয়েট করেছে তাকে। তিনি বলছেন যে আমাকে ইঙ্গিত করছেন, তিনি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। সক্ষমতা বাড়বে এটা ওইটা বলে ঔষধপত্র, এগুলা নানান ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আছে, এগুলা তো এখানে এই যেহেতু 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 হিয়ারিংটা হয়েছে বিহাইন্ড দ্য সিন Closed door. ক্লোজ ডোর, ফলে সঠিক এখন নানা রকম গল্প শোনা আছে, কিন্তু এটা তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা। তার মানে কি দাঁড়ালো যে এপস্টেইন এবং বিল গেটস বন্ধু ছিলেন। বিল গেটস জানতেন যে এপস্টেইন বাচ্চা মেয়েদেরকে ধরে নিয়ে আসে এবং তাদের মনোরঞ্জনের জন্য এপস্টেইন আইল্যান্ডে রাখে, ফলে তিনি জ্ঞাতসারে জেনে শুনে এই বদমাশ লোকটার সঙ্গে বন্ধুত্ব করেছেন। ফলে বিল গেটসের মাপ পাওয়ার কোনো উপায় নাই, যেমন মাপ পাওয়ার কোনো উপায় নেই আমাদের প্রেসিডেন্টের। তিনি ভালো করে জানতেন যে তিনি কি বলছেন, যে সমস্ত মেয়েরা তার ক্লাবে কাজ করত তাদেরকে এপস্টেইন ফুসলিয়ে নাকি নিয়ে গেছে। তারা মেয়েগুলি কারা? আমরা ভাবছি তারা কম বয়সী মেয়ে, 17-18 বছরের মেয়ে, যারা কাজ করতো ট্রাম্প সাহেবের মারার আগতে। সেখান থেকে এপস্টেইন উনি বলছেন আমার সাথে বিপদটা লাগলো কোথায়? বিবাদটা লাগলো যখন আমার মেয়েদেরকে এপস্টেইন ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন থেকে। এটা সত্যি কথা না অবশ্য, বাট এটা তার বক্তব্য। কিন্তু এরা কারা? আন্ডার এজ গার্লস। ফলে আমাদের প্রেসিডেন্ট সাহেবও কিন্তু ছাড় পাচ্ছেন না, যেমন ছাড় পাচ্ছেন না বিল গেটস সাহেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাদবর ভাই, এনি কমেন্ট আপনার দিয়ে শেষ করবো? আমি আসলে একটু হাসান ফেরদৌস ভাই একটা চমৎকার কথা বলছেন, যেটা আর কি আসলে এইটা কিন্তু আরো একটু যদি আমরা রিলেট করি, একটু আগে আমাদের একটা ইয়াং রাইজিং স্টার আমি বলবো সাবা নাবিহা, আমি একটু বলতে চাচ্ছিলাম কিন্তু সে তো চলে গেল আর কি। সে কিন্তু ইস্যুগুলোর কথাই বলছে যে আমার প্রোটেক্ট করবে আমাদের ওই যে আপনি বলেন যে বৃহত্তর স্বার্থ যেটা আর কি। এদেশে দেখুন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে তো অনেকগুলো আমরা ইলেকশনের সময় দেখেছি, এগুলো এখানে কোনো ম্যাটার না। এবং আপনি এই যে বিল গেটসের কথা বলতেছেন, এখানে এমন কোনো লিডার নাই, আমি ওইসব মানে ফ্যাক্ট ছাড়া বলছি আর কি, যে আমরা কিন্তু যখনই দেখা যাচ্ছে একটা আসতেছে, ডেমোক্রেট বলেন রিপাবলিকান বলেন আর কি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হয় আর কি যে হ্যাঁ একজন লিডারের অ্যাট্রিবিউটসগুলো তার গুণাবলীগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই যে কতগুলো যে ব্যাপারটা বলছে যে পার্টনার সম্পর্কে যেটা আর কি, আমার কাছে মনে হয় না এই মুহূর্তে তাকে ওইটা দিয়ে ধরা যাবে যে যেখানে আমাদের প্রেসিডেন্টের নামে এই ধরনের আছে বা আরও যে বিল গেটসের মতো লোকের নামে এইগুলো আসছে আর কি। কিন্তু ইয়েস, আমি এগ্রি করি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে যে পার্টনার সে কিন্তু টকিং অ্যাবাউট আওয়ার রাইট, টকিং প্রোটেকশন our basic rights and about our safety net. So I think that's what it at this point is to me বৃহত্তর সত্য বলতে আমার কাছে মনে হয় ওগুলোই এখন বৃহত্তর সত্য, despite all other things, you know, limitation as I said that is both sides we are seeing all this thing একটা নৈতিক অধঃপতন বা পদস্খলন যেটাই হয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে আর কি। সো at this point আমি মনে করি বৃহত্তর সত্য হচ্ছে who is going to advocate for us, who is going to protect us. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাদবর ভাই আপনাকে। জি এক মিনিট, সমস্যাটা হচ্ছে এই যে আমরা একদিকে ট্রাম্পকে গাল দিব এই কারণে আবার প্ল্যাটনারকে আমরা ওয়েলকাম করব, তো এটা কন্ট্রাডিকশন না আমাদের? এটা আমাদের কন্ট্রাডিকশন। এই জন্য বলছি যেহেতু এটা তো হচ্ছে না এখন, যেহেতু দিস ইজ হোয়াট বিকামিং এস্টাবলিশড ইউ নো বোথ সাইডস আর কি। সো এখন এই মুহূর্তে বোধহয় আমার বোধহয় এর ভিতর থেকে মন্দের ফলে তো আমাকে বাছাই করতে হবে।
এখন আমি একটু দেখতেছি এইসব কথাবার্তায় তাহের সাহেবের উপর একটু চাপ বেড়ে গেল। কালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি আলাপ করতে হবে, এইটা নিয়ে একটা হোমওয়ার্কে এখনই বসে যেতে হবে। তো এটা বলেই আমার মনে হয় আজকে শেষ করি আমরা। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি বাকি স্টোরি শোনার জন্য। না, জি। কালকে তাহের ভাই ওয়েলকাম ব্যাক। একটা খুব খারাপ খবর দিই আমি, নিক্স প্রায় 20 পয়েন্ট 33 পয়েন্টে হারছে এই মুহূর্তে। নিক্স পিছিয়ে আছে, সান অ্যান্টোনিও 76, নিক্স 49। কার সাথে খেলতেছে নিক্স? আমার মেয়ে গেছে খেলা দেখতে। টেক্সাস, সান অ্যান্টোনিও স্পার্স দলের নাম। আগে আমার মেয়ে খেলা দেখতেছে। এই যে এখন উইন করতেছে, মেক্স কি এগিয়ে আছে? পিছিয়ে না, আছে, না। অলমোস্ট 30 পিছিয়ে পয়েন্টে আছে। পিছিয়ে আছে, মানে এই খেলায় জিতবে না সে। ইটস এ ব্যাড নিউজ। আগের দিনে হেরেছে, এইটাও হারার সম্ভাবনা আছে। প্রথম দুটো ম্যাচ তারা জিতেছে, তো পরের দুটো ম্যাচ তারা যদি হারে তাহলে আবার আমাদের যেতে হচ্ছে ফিরে টেক্সাসে। হাসান টেক্সাসে ভাই, আমি যেটা একটা জিনিস একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি। আপনি যে বললেন যে 5টা স্টেটের কথা বললেন, 4টা মোটামুটি হয়ে যাচ্ছে ডেমোক্রেট। আচ্ছা, হাউ অ্যাবাউট টেক্সাস? এটা তো হোপফুল বোধহয় টেক্সাসের ব্যাপারে। টেক্সাসের এই মুহূর্তে টাই, কেমন টেক্সাসের ব্যাপারটা টাই আছে। কিন্তু টেক্সাসের যে ক্যান্ডিডেট রিপাবলিকান, ইজ এ ডিফেক্টিভ ক্যান্ডিডেট। Yes. কেন প্যাক্সটন ঠিক আমাদের মেইনের ক্যান্ডিডেটের মতো, তারও লম্বা ইতিহাস। তার বউ তার বিরুদ্ধে ডিভোর্সের ফাইল করেছে, তার নামে করাপশনের চার্জ আছে, তাকে রিপাবলিকানরা তার স্টেটেই তাকে ইমপিচ করেছে। Yeah. সেই লোককে ট্রাম্প সাহেব এন্ডোর্স করেছেন বলে তিনি প্রাইমারিতে জিতলেন। এবং সে কারণেই তালারিকো, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতেছেন, তার সম্ভাবনা আছে বিপুল পরিমাণে। আপনারা দেখেছেন আজকে ইন্টারেস্টিং, আজকে টেলিভিশনে একটা এআই দিয়ে বানানো একটা বিজ্ঞাপন এসছে রিপাবলিকানের তরফ থেকে। দেখাচ্ছে কি যে তালারিকো আসলে একটা মেয়ে মানুষ। ওরা বলছে যে হি ইজ অ্যাকচুয়ালি এ ওম্যান, প্রিটেন্ড করছে মানে তার ম্যাসকিউলিনিটি নিয়ে প্রশ্ন করছে। পুরোটা এআই দিয়ে বানানো। তালারিকোর নিজের মুখে তিনি বলছেন এই সমস্ত কথা। মানে এই রকম নোংরা ব্যাপারটা শুরু হলো মাত্র, এটা 14 গুণ বাড়বে আগামী 3 মাস। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টেড ক্রুজের কি হবে এটা কোনো খবর আছে নাকি? টেড ক্রুজের কোনো পড়ার সম্ভাবনা আছে নাকি আপনার? নট নাও, টেড ক্রুজ এবার তো নির্বাচনের মুখোমুখি হচ্ছেন না। আচ্ছা আচ্ছা, কারণ এই লোক কিন্তু সাংঘাতিক আপনার মানে বিতর্কিত ব্যক্তি, এবং সে আনটাচ রয়ে যাচ্ছে বারবার। কে বিতর্কিত নয় রিপাবলিকান পার্টির, আমাকে বলেন তো? এটা ইব্রাহিম সাহেব ভালো বলতে পারবেন, বাট এটা দেখি পরে এটা নিয়ে উনি যেটা বলছেন রিসার্চ করবো, করে দেখবো যে কাউকে পাওয়া যায় কিনা। এটা নিয়ে রিসার্চ করতে হবে। শর্ট আনসার হচ্ছে টেক্সাস, টেক্সাস। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ মাতবর ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইব্রাহিম চৌধুরী খোকন এবং জনাব মোস্তফা হোসেন মুকুল, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল বিকেল 3টায় শুরু হবে ওয়ার্ল্ড কাপ ফুটবল। আশা করি আপনারা সবাই দেখবেন এবং রাত্রে আমরা আলোচনা করব বিষয়গুলো নিয়ে। সবাই আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ।